সাফারের অবস্থা খুব খারাপ, কেউ দ্রুত হসপিটালে কল দাও, কুইক। আই নিড হার, ওকে যেভাবে হোক আমার কাছে এনে দাও। আই ওয়ান্ট হার বিসাইড মি ইন দিস মোমেন্ট। কথাটা বলেই সাদাফ বিছানার অন্যদিকে ঘুরে যায়। নিলয় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আজ প্রায় 3 দিন পর জ্ঞান ফিরেছে সাদাফ ইয়াসিনের। এই 3 দিন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু সাদাফের নিউজ। ফ্যান্সদের দাবি সাদাফের উচিত কাজের প্রতি ডেডিকেটেড হওয়ার পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখা। এখন হয়তো ছেলেটার খারাপ সময় যাচ্ছে। এই কয়দিনে কত শত ফ্যান্স যে হসপিটালের সামনে ভিড় করেছে ওকে এক ঝলক দেখার জন্য, তার হিসেব নেই। শেষে কর্তৃপক্ষ বাধ্য হয়েই ওকে সময়ের আগেই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তবে ওর রুমেই সবকিছু একদম ঠিকঠাক রেডি করা। আগামী 15 দিনের জন্য একদম বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছে। ডাক্তার বলেছে একজন পার্সোনাল নার্স রাখতে। জ্ঞান ফিরে সেটা শুনতেই সাদাফ নিজের ফোনে একজনের ছবি দেখায়। একেই তার চাই নার্স হিসেবে। নিলয় অনেক বোঝানোর পরেও এই ছেলে নিজের সিদ্ধান্তে অটুট। একবার বলেছে তো বলেছে। এমন সময় অহনা দৌড়ে রুমে প্রবেশ করে। দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গিয়েছে। নিলয় এমনটা দেখে প্রশ্ন করে, এনি প্রবলেম? উনি এসেছেন, সাদাফ স্যারের সাথে দেখা করতে চাচ্ছেন। উনিটাকে? ইয়ে মানে এত না পেঁচিয়ে বলো তো কে? দুয়াত শিকদার। নিলয় নামটা শুনে একদম চুপ হয়ে যায়। ভয়ে ভয়ে পিছন ফিরে সাদাফের দিকে তাকায়। সাদাফ এখনো শান্তভাবে অন্যদিক ফিরে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। নিলয় জানে সাদাফ সবটা শুনেও চুপ করে আছে। এর আগেও রেগে যায়, তাকে কিছু করতে হবে। আমাকে নিয়ে চলো, আমি দেখছি ব্যাপারটা। সাদাফ সবটা জেনেও যেন কোনো রিয়্যাক্ট করছে না। সে ওই মানুষটার মুখ একদমই দেখতে চায় না। এখন সে সুপারস্টার, টাকা পয়সা সব কিছু আছে, তার কারো প্রয়োজন নেই। নিজের বলতে কারোর দরকার নেই। মায়া, মমতা, ভালোবাসা কিংবা সৃষ্টিকর্তা, এগুলোর কোনো অস্তিত্ব নেই তার কাছে। সে এখন শুধু তার প্ল্যান অনুযায়ী সব কিছু করতে চাচ্ছে। নিলয় অহনার সাথে নিচে ড্রয়িং রুমে আসে। দারোয়ান বারবার একজন মহিলাকে রিকোয়েস্ট করছে বের হয়ে যেতে। স্যার দেখলে কারো চাকরি থাকবে না। এই মহিলার এই বাড়িতে প্রবেশ একদম নিষেধ। নিলয়কে দেখে সেই মহিলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি তো সব জানো আমি ভুল করেছি, তার শাস্তি এত বছর যাবৎ পাচ্ছি। এখন অন্তত আমার সন্তানকে বলো আমার বুকে ফিরে আসতে। ওর এই অবস্থা আমার সহ্য হচ্ছে না, একবার দেখা করতে দাও দয়া করে। এসব দেখে অহনার চোখে পানি চলে আসে। নিজের সন্তানকে এক নজর কাছ থেকে দেখার কি আর্তনাদ। একজন মায়ের সন্তানের এত বাজে অবস্থায় মন কি কোনো কিছুতে আটকায়? তবে তারা নিরুপায়। সাদাফ তাদের কর্তা, ওর কথার বাহিরে কিছু করা যাবে না। নিলয় গিয়ে দোয়াত শিকদারের সামনে হাত জোর করে বলে, আমি নিরুপায় আন্টি, আপনি প্লিজ চলে যান। স্যার আপনার মুখ দেখতে চায় না। এর আগে আপনি যতদিন এসেছেন স্যার খুব রাগ হয়েছে। বাবা, আমি তোমার পায়ে পড়ি, একবার ওকে দেখতে দাও। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি নিজের সাথে সাথে আমাদেরও ক্ষতি করছেন। আর স্যার আপনাকে দেখলে রেগে যন্ত্রণায় এই অবস্থায় ডার্ক ক্রস নিয়ে নেশা করবে, যেটা তার জন্য ক্ষতিকর। দোহাই লাগে আপনারা চলে যান, নয়তো আমাকে কঠোর হতে হবে। দোয়াত নিচেই বসে পড়ে, হাওমাও করে কান্না করতে থাকে। নিজের বুকের সন্তানের এই পাপের দুনিয়ায় জড়িয়ে যাওয়ার জন্য সে দায়ী। সাদাফ ভিতরে ভিতরে নিজেকে শেষ করে দিচ্ছে। দোয়াত উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অহনা চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। তার খুব মায়া হয় এই মানুষটার জন্য। প্রায়ই এসে এভাবে পাগলামো করেন তিনি, তবে প্রতিবারই এভাবে কাঁদতে কাঁদতে ফিরে যেতে হয়। সাদাফ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে এই মানুষটাকে, যদিও এসবের জন্য সে নিজেই দায়ী। মানে এই কন্ট্রাক্টে সাইন করলেই হবে? এখন তাড়াতাড়ি করো। আয়াত তো কিছুই বুঝতে পারছে না, তবে সে ভীষণ খুশি। আজ বিকেলে ভার্সিটি শেষ করে কাজে আসতেই তাদের কোম্পানির মালিক ওকে একটা নিউজ দেয়। একজন অসুস্থ লোকের একটু দেখাশোনা করার জন্য সে আয়াতকে নিজের ওখানে কাজে রাখতে চায়, যদিও সেটা সকাল থেকে একদম রাত অবধি। তবে তারা খুব বড়লোক হওয়ায় ওকে গাড়িতে করে বাসায়ও দিয়ে আসবে। তবে স্যার, এত মানুষ থাকতে আমি কেন? মানে আমাকে কি তারা চেনে? তাদের কোনো এক ফ্যাশনে তুমি সবার সাথে মিলে ডেকোরেশনের কাজ করেছিলে, তখন হয়তো
তোমার ব্যবহার তাদের ভালো লেগেছে। তবে স্যার, আহা, এ তো ভেবো না তো, আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই ভাবি। তাড়াতাড়ি সাইন করো তো। আয়াত হয়তো কিছুটা লোভেই পড়েছে। এক তো এত টাকা, তার উপর এই কয়দিন বিশাল বড় বাংলোতে থাকতে পারবে, তাই ৭-৫ না ভেবে পেপারটা হাতে নিল। তবে কেন যেন মালিকের খুব তাড়া। সে ওকে কাগজ পড়তে না দিয়েই সাইনের জন্য জোরাজুরি করছে। ও যেহেতু তাকে খুব বিশ্বাস করে তাই সাইন করে দিয়েছে। ওর আসলে এই সময়ে টাকার খুব দরকার। বাবার শরীরটাও ভালো নেই, হার্টের রোগী, ডাক্তার দেখাতে হবে। এইদিকে বাসা ভাড়াও জমে আছে অনেক। আজকাল ঢাকা শহরে সব কিছুর যেভাবে চাহিদা পড়ছে, এত কম বেতনে চলা যায় না। আয়াতের পার্ট টাইম জব দিয়ে যা টাকা আয় হয় সেটা ভার্সিটির ফি, এটা ওটাতেই শেষ। সব মিলিয়ে কয়েকদিন এই কাজটা করতে পারলে খারাপ না। ও সাইন করে দেয় কন্ট্রাক্ট না পড়েই। মিস্টার বসুও যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি আয়াতের হাত থেকে কাগজ নিয়ে বলে, সব হয়ে গিয়েছে, কাল থেকে তুমি কাজে যেও মা, আমি গেলাম। আয়াত বুঝছে না তার এত তাড়া কিসের। আচ্ছা, পেপার না পড়ে সাইন করে কি ভুল করলো? পরে আবার ভাবে ওর মতো মেয়ের সাইন নিয়ে কেই বা কী করবে। ও তো আর কোটিপতি না যে টাকা সব মেরে দিচ্ছে কেউ। আয়াতের এত ভরসা হওয়ার আরেকটা কারণ হলো ওদের এখানে আগেও এমন হয়েছে। হব মেয়েরা আসলে খুব ভদ্র ও শালীন। এজন্য আগেও একবার একজন লোকের বাসায় বেবি সিটার হিসেবে এক মেয়ে গিয়েছিল। কোনো হেনস্থা বা সমস্যায় পড়তে হয়নি। ইনশাল্লাহ আমার সাথেও সব ঠিক হবে। আয়াত খুশি মনে নিজের বাসায় রওনা দেয়। কালকে ভালো একটা কাপড় পরে যাবে। বড়লোক মানুষ বলে কথা, একটু পরিষ্কার আর ভালো করে গেলেই বেশি পছন্দ করবে। সুন্দর করে মাথায় হিজাব বেঁধে এক পাশে ওড়না নিবে, একটা ভালো গোল জামা পরবে। সব এখনই ভেবে রাখছে মেয়েটা। সন্ধ্যা হবে হবে সময়টা। বিকেলের আবছা আলো চারদিকে ছড়িয়ে আছে। অনিকেত নিজের বাড়ির গার্ডেনে বসে বই পড়ছে। হঠাৎ কি ভেবে যেন চোখ বুঝে একজনকে কল্পনা করে আর বলে ওঠে, আমার ভীষণ লাভ হচ্ছে তার শুরু। তোর এক চিলতে হাসি, ওই নরম ঠোঁট দুটো ছোঁয়া, কিংবা তোর একটুখানি ভালোবাসা, সব কিছু পাওয়ার আশায় আমার ভীষণ লোভ হচ্ছে। কি বলছে ভাইয়া? অনিমার কথায় অনিকেত থতমত খেয়ে যায়। মেয়েটা শুনে ফেলল নাকি? তাড়াতাড়ি বলে ওঠে, কিছু না। উঠে চলেও যায়। তবে অনিমা আগেই শুনে ফেলেছে। সে হেসে বলে, আর একটু ওয়েট করো ভাইয়া, আমি ওকে সবটা বলে দিব। সময়টা এখন রাত। সাদাফকে একটু আগে খাবার আর ওষুধ দিয়ে গিয়েছে সার্ভেন্টরা। তবে তার এইসবে মন নেই। সে নিজের রুমের বারান্দার থাই গ্লাসে তাকিয়ে আকাশ দেখতে থাকে। চারপাশের পরিবেশটা একদম নীরব। আকাশও পুরো পরিষ্কার। চাঁদ পুরো দেখা যাচ্ছে না বিছানা থেকে, তবে তারাগুলো ঝলমল করছে। সাদাফ খাটের পাশে টেবিল হতে একটা সিগারেট নিয়ে অন্ধকারে দিয়াশলাই দিয়ে ধরায়। মুখে দিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। এই অবস্থায় একটু এসব না হলে মাথা ঠান্ডা রাখা যায় না। রুমের একপাশে দেয়ালের দিকে তাকায়। নিজের হাতের লাল রক্ত দিয়ে আঁকা দুটো চোখ যেন অন্ধকারেও আগুনের শিখার মতো উড়ছে। এই চোখ তার পুরো দুনিয়াটা অশান্ত করে দিয়েছে। সিগারেট টানতে টানতে সে বলে ওঠে, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ বেবি। মিথ্যে মায়ায় তোমাকে পুরোটা জড়িয়ে ফেলতে আমি প্রস্তুত। লেটস মেক দ্য হিস্ট্রি অফ এ অ্যাঞ্জেল ফল ইন লাভ উইথ ডেভিল। গাছগাছালিতে ঘেরা মনোরম এক জায়গা। আশেপাশে তেমন কোনো কোলাহল নেই। সকালবেলা শুধু শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ। রাজধানীর একদম শেষের দিকেও যে এমন সুন্দর নীরব একটা জায়গা আছে ভাবা যায়। অবশ্য টাকা থাকলে এমন নির্জন জায়গায় বাসস্থান গড়ে তোলাটা কঠিন কিছু না। বড় বড় গাছে ঘেরা বাগানের মাঝেই সুবিশাল একটা বাংলো দাঁড়িয়ে আছে। দূর থেকে মেইন রোড হয়ে আঁকাবাঁকা চিকন রাস্তায় ঢুকতেই সেটা চোখে পড়ে আয়াতের। এই বাড়িতেই সেই লোক আছে যাকে দেখাশোনা করার জন্য আয়াতকে ঠিক করা হয়েছে। বাড়ির মালিক তাকে প্রথম দিন নিয়ে আসার জন্য নিজের গাড়ি পাঠিয়েছে। আয়াত বেশ হাসি খুশিভাবে গাড়িতে চড়ে রওনা দিয়েছিল। প্রাইভেট গাড়িটা এসে এই সুন্দর বাড়িটার সামনে দাঁড়ায়। নিলয় বের হয়ে গাড়ির দরজা খুলে বলে, বাইরে আসুন, আমরা চলে এসেছি। আয়াত বিসমিল্লাহ বলে নিচে পা রাখে। আজকেও একটা সাদা থ্রি পিস পরেছে।
মাথায় ওড়নাটা দিয়ে বুক ঢেকে সুন্দর করে প্যাচ দেয়া। সাদা ওড়নায় গোল্ডেন কালারের রেশমি সুতো দিয়ে কাজ করা। সামনের কিছু ছোট ছোট চুল হালকা বাতাসে বের হতেই ও আঙ্গুল দিয়ে তা কানের পিছনে গুজে দেয়। ওড়নাটাকে আরেকটু সামনের দিকে টেনে নিলয়ের দিকে তাকায়। আসুন। নিলয়ের পিছে পিছে চলতে শুরু করে আয়াত। কেন জানি একটু একটু ভয়ও করছে। আজকাল সমাজের যে অবস্থা, সবচেয়ে অবাক করা বিষয় হলো যাকে দেখাশোনার জন্য তাকে আনা হয়েছে সে ছেলে না মেয়ে, বয়স কত কিছুইও জানে না। একবার জিজ্ঞেস করতে ইচ্ছা করলেও বেশি কিছু বলেনি। যদি তারা আবার বিরক্ত হয়ে কাজ থেকে বের করে দেয়। ভাবতে ভাবতে আয়াত ভিতরে ঢুকলো। বিশাল বড় একটা বাড়ি। হাঁ করে চারদিকে দেখতে লাগে মেয়েটা। এক পাশে কি সুন্দর করে ঘোরানো সিঁড়ি, সেখানে দিয়ে হেঁটে হেঁটে দোতলা যেতে থাকে দুজনে। বাড়ির ভেতরের প্রতিটা আসবাব থেকে দেয়ালে সবকিছু খুব সুন্দর করে সাজানো গুছানো। বাড়ির সার্ভেন্টরা যে যার মতো সবকিছু পরিষ্কার রাখছে। আয়াতকে একটা রুমের সামনে এনে নিলয় বলে, জি। 3 বার করে পায়ের ব্যায়াম দরকার। সে সঠিকভাবে হাঁটতে পারছে না, তাকে ধরে 2 বার করে হাঁটাবেন। আর ঘাড় হাতের ছোটখাটো ব্যায়াম তো বলেছিলাম। এখন ভিতরে যান আপনি, একজনকে দিয়ে খাবার পাঠাচ্ছি। নিলয় চলে যায়। কেন যেন আয়াতের বুক ধুকপুক করছে খুব জোরে জোরে, যেন মনে হচ্ছে দরজার ওপাশে গেলেই সব তছনছ হয়ে যাবে। ভয় পাস না, সব ঠিক হবে। আয়াত রুমের দরজা ঠেলে ভিতরে যায়। ভিতরে যেতেই চোখ পড়ে ওপাশ ফিরে শুয়ে থাকা একজন যুবকের দিকে। গায়ে একদম ফকফকে সাদা শার্ট চড়ানো, কালো প্যান্ট, খাটের এক পাশে ছোট্ট একটা টি টেবিল, সেখানে ফুলের টবে আর্টিফিশিয়াল ফুল রাখা। রুমের এক কোনায় ড্রেসিং টেবিলের সোফাও আছে। ও পাশে কোনো দেয়াল নেই। বড় একটা থাই গ্লাস, ওইটাকে ধাক্কা দিয়ে হয়তো বারান্দায় যাওয়া যায়। আয়াত একটু পা উঁচু করে উকি দিয়ে দেখে বারান্দা থেকে বাহিরে বাগান, সুইমিং পুল এসব দেখা যাচ্ছে। ইস, এরকম একটা বাসায় সে সবসময় থাকতে পারত। কত সুন্দর। সকালবেলা উঠেই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় গিয়ে দাঁড়াতো। 2-একটা পাখি কিচিরমিচির করতে করতে তার সামনে এসে বসতো। সে হয়তো বিস্কিটের 2টো টুকরো তাদের দিকে ছুঁড়ে দিত। না থাকতো কোনো বাড়তি কাজের চিন্তা, বিন্দাস লাইফ কাটানো যেত। দরজায় দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। আমার হাতে ব্যথা করছে, একটু হেল্প করুন। খাবারের সময় হয়েছে এখন। আয়াত থতমত খেয়ে যায়। কি লজ্জার ব্যাপার। গোল্ড ডিগারের মতো হাঁ করে শুধু এদিক ওইদিক দেখতেই আসে। যে কাজের জন্য আনা হয়েছে তার খবর নেই। তবে কথা হলো সে তো ভেবেছিল রোগী হয়তো 40+ বয়সের বুড়ো, তবে এ তো টকবকে যুবক। সত্যি বলতে এমন কম বয়সী ছেলের কথা জানলে সে আসতো না। তবে আর কি করার, কাজে এসে পড়েছে, ফিরে যাওয়ার উপায় নেই। আয়াত ছোট ছোট পা ফেলে খাটের কাছে এসে দাঁড়ায়। পাশে টেবিলে এক বাটি স্যুপ রাখা আছে। জি, আপনি একটু এদিকে ফিরুন, আপনাকে বসিয়ে খাবার দিতে হবে। সাদাফ কষ্ট করে নিচ থেকে উঠে বসে, যদিও এক হাতে ব্যান্ডেজ করা, এক পা উপরে ঝুলানো। তবে সিস্টেমটা সুন্দর। সে বসা ট্রাই করলে সেই ঝুলানো পায়ের রশিটা আর সেই স্ট্যান্ডে ঝুলানো সেটা অটোমেটিক সামনে চলে আসে। সাদাফ বসে এদিক ফিরে তাকায়। আয়াত সুন্দর করে বাটিটা হাতে নিয়ে চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করছে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা সুন্দর, খুব মডার্ন বা প্রোডাক্ট দিয়ে হওয়া সুন্দর না, ন্যাচারালি সুন্দর। ছেলেরা এমন নর্মাল থাকা মেয়েদেরই পছন্দ করে। আয়াত এক হাত দিয়ে নাড়া বন্ধ করে ওড়নাটা আরেকটু টেনে সামনে আনে। সাদাফের ইচ্ছা করছে বলতে, থাক না, ছোট চুলগুলো বাতাসে উড়ে সামনে এসে সবটা এলোমেলো করে দিলে ভালোই লাগবে। তবে সেটা বললে এই মেয়ে এক্ষুনি পালাবে। সে কিছু বলে না। আয়াত সব ঠিক করে মাথা উপরে তুলে তাকায়। অমনি চোখের মনিটা যেন হঠাৎ অনেক বড় হয়ে গিয়েছে। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কাপা কাপা গলায় বলে, সাদাফ ইয়াসিন আপনি? আয়াতের এই চমকে যাওয়া মুখটা দেখে সাদাফের খুব হাসি পায়। সে কোনোভাবে হাসি চেপে রাখে। কে বলেছে হাসি চেপে রাখলে শুধু মেয়েদেরই সুন্দর লাগে? ছেলেদেরও অসম্ভব সুন্দর লাগে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলে। আয়াত এখনো হাঁ করে দেখছে। মিস্টার পারফেক্ট বয় খ্যাত সুপারস্টার সাদাফের বাসায় এখন সে। তার সেবা করতে ওকে আনা হয়েছে। ও খুব ঘাবড়ে যায়। কোনো নিউজ মিডিয়া আবার খবর জেনে যায়নি তো? এই ছেলেটা কন্ট্রোভার্সির ওস্তাদ। দেখা গেল আয়াতকে নিয়ে কেউ একটা নিউজ করে ফেললো, তখন কি হবে? ওর ফ্যান্সরা তো দিবে একদম জানি শেষ করে।
আর এরকম মিডিয়াতে কাজ করা ছেলেরা তো ভালো হয় না। আয়াতকে একা পেয়ে না, আয়াতের এখন আর মাথা কাজ করছে না। তার উপর এই ছেলে যদি জেনে যায় আয়াতই সেই রাতের মেয়ে, তখন হারি ওকে বেখেয়ালি হয়ে কি ভাবছো? আয়াত কাঁপা কাঁপা গলায় বলে, আপনি? আমার বাসায় তো আমিই থাকবো। আর এখন কোনো ওভার অ্যাক্টিং চলবে না বলে দিলাম। টাকা অগ্রিম দিয়েছি আমি। মানে? না মানে তুমি যেভাবে দেখছো হা করে, তাই বলে রাখলাম। এখন যে কাজের জন্য এসেছো সেটা শুরু করো। আয়াত নিরুপায়। টাকা আসলেই আগে দিয়ে দিয়েছে এরা, এখন তো কাজ ছেড়ে পালানোও যাবে না। আয়াত নিজেকে শান্ত করে মনে মনে বলে, 2 সপ্তাহই তো, দেখতে দেখতে কেটে যাবে। আয়াত কিছু না বলে একটা সাদা টাওয়াল নিয়ে সাদাফের গলায় পেঁচিয়ে দেয়। এই ছেলের এমন কাছে কাছে যেতে হবে তার, ভাবতেই কেমন যেন লাগছে। আয়াত চামচ উঠিয়ে খাবার খাওয়াতে থাকে সাদাফকে। সাদাফও হা করে এক চামচ করে মুখে দিয়ে গিলছে। একটা কথা বলবো? সুন্দরী মেয়েদের হাত দিয়ে খাবার খেলে নাকি খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আজ প্রমাণ পেলাম। এই পানসে স্যুপ মনে হচ্ছে বিরিয়ানির মতো। বিরিয়ানির স্যুপ? আয়াত মুখ কুচকে একটা বিরক্তি ভাব আনে, তবে কিছু করার নেই। পাতা না দিয়ে সে খাওয়াতে থাকে। এসব ছেলেরা এমন প্লে বয়ই হয়। খাওয়ানো শেষ করে আয়াত ওষুধ খাইয়ে দ্রুত সব নিয়ে রুম থেকে বের হয়ে যায়, যেন বাঘের খাঁচা থেকে পালালো। সাদাফ মুচকি হেসে বলে ওঠে, শুনো মেয়ে, প্রেম আর ঘৃণা একই মুদ্রার এপিটোপিট। দেখো কিন্তু বেশি ঘৃণা করতে যে প্রেমে পড়ে যেও না আবার। ভার্সিটির মেয়েরা 12 ভাতারি হয়, আর ভার্সিটির পুরুষেরা শাহ সুফি পীরের কামেল মুর্দিতে মুকাম্মেল আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ দুধে ধোয়া তুলসীর পাতা হয়। এটাই বলতে চাচ্ছ তুমি? অনিমার কথায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হো হো করে হেসে ওঠে, তারপর জবাব দেয়, ধরে নাও তাই বললাম। অনিমা রেগে বলে, সেটা প্রেম করার সময় মনে ছিল না? বিয়ে করার কথা বলতেই এমন হুজুর হয়ে গেছো? একটা গান শোনাবো, নেক্সট ভিডিও আসছে। নিকুচি করেছে তোমার গান শোনার। আচ্ছা শোনাচ্ছি। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়াস, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। অনিমা মুগ্ধ হয়ে শুনছিল। ছেলেটা কিভাবে রাগ ভাঙাতে হয় তা খুব ভালো করে জানে। কেমন লাগলো? খুব ভালো। লাভ কি বলো? সেই গানের গলা আমার থেকে সাদাফেরই বেশি। অনিমা হাসে। এই নাহিদ সব কিছুতে সাদাফকে টানবেই। অবশ্য কম্পিটিটরের প্রতি এমন মনোভাব থাকতেই পারে। অনিমা রান্নাঘরে খুব সুন্দর করে নিজ হাতে একটা বক্স কেক বানাচ্ছে। নিচে কয়েকটা চকলেট আর ক্রিমের লেয়ার দিয়ে উপরে কেকটা বসায়, তার উপর গরম গলিয়ে রাখা চকলেট ঢেলে দেয়। দিতেই সেটা একদম শক্ত হয়ে যায়। ব্যাস, তার কেক রেডি। কি করছে সোনু? অনিমা তাড়াতাড়ি কেকটা নিজের পিছনে লুকিয়ে ফেলে। অনিকেতের দিকে তাকিয়ে বলে, কই কিছু না তো। অনিকেত বুঝে মেয়েটা কিছু লুকোচ্ছে। সে আরেকটু জোর করে বলে, আমি জানি তোর পিছে কিছু আছে। ইদানিং তোর মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সত্যি বলতো, কিছু লুকাচ্ছিস? অনিমা থতমত খেয়ে উত্তর দেয়, আমি এখন এডাল্ট ভাইয়া, আমাকে আমার মতো ছেড়ে দে। শেষের লাইনটা একটু কড়া গলায় বলল অনিমা। অনিকেত অবাক হয়, এই কোন অনিমাকে দেখছে ও? মেয়েটা তো কখনো কিছু গোপন করে না ওর থেকে। 2 ভাই বোনের ছোটবেলা থেকে অনেক বেশি মিল। সারাদিন চুলাচুলি করবে, আবার একজন আরেকজনকে না দেখে থাকতেই পারে না। তবে অনিমা এখন অনেকটা বদলে যাচ্ছে, অনেক কিছু গোপন করছে অনিকেতের থেকে।
তবে তার ছোট্ট বোনটা কি এখন বড় হয়ে গিয়েছে? অনিকেত একটা রাগের লুক নিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। অনিমা অসহায় ভঙ্গিতে তার চাওয়া দেখতে থাকে। তবে ওর তো করার কিছু নেই। নাহিদকে নিয়ে দেশে অনেক কথা ছড়িয়ে আছে, বিশেষ করে ও মেয়েবাজ এমন কিছু একটা। মেয়েদের সাথে মিথ্যা অভিনয় করে তাদের সবটা নিয়ে ছেড়ে দেয়। কেউ কেউ তো সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। অবশ্য কন্ট্রোভার্সি ছাড়া কোনো সেলিব্রিটি আছে নাকি? অনিমা এসবে পাত্তা না দিয়ে কেকটা সুন্দর করে প্যাকেজিং করে কুরিয়ার করে নাহিদের কাছে পাঠিয়ে দিবে। ওর এই কেক খুব পছন্দ। বিকেলে শহরের একটা নাইট ক্লাবে সমান তালে তালে গান বেজে যাচ্ছে। নাহিদ একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের কোমর জড়িয়ে ধরে গানের তালে তালে নাচছে। তবে এটাকে নাচ কম, একে অপরকে হারাম ছোঁয়ায় ভরিয়ে দেয়া বলাটা বেশি শ্রেয়। এমন সময় নাহিদের ফোনে একটা কল আসে। 1 minute, baby. Wait for me in the hotel room. কথাটা বলে নাহিদ একটা ফ্লাইং কিস দিয়ে একটু দূরে সরে যায়। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শুনতে পাই ডেলিভারি ম্যানের গলা। নাহিদের জন্য অনিমা নামের একজন একটা পার্সেল পাঠিয়েছে। নাহিদের খেয়াল হয় আজ চকলেট ডে হয়তো। সে হাসে। এই মেয়েটা বাচ্চাদের মতো সব ডে নিয়ে বসে থাকে। পার্সেলটা রেখে দিতে বলে সে হোটেল রুমের দিকে পা বাড়ায়। এতক্ষণে হয়তো ওই হট মেয়েটা রেডি হয়ে বসে আছে ওর জন্য। দরজার সামনে এসে দাঁড়াতেই নাহিদ থেমে যায়। চোখে বারবার অনিমার মুখটা ভেসে উঠছে। আজ অবধি সে কত মেয়ের সাথে সম্পর্ক করে সেটা বিছানায় গিয়ে শেষ করেছে তার হিসেব নেই। তবে অনিমা, এই মেয়েটা সবার থেকে আলাদা। ওর প্রেমে কেমন যেন একটা শুদ্ধতা আছে, যা অন্য কারো মাঝে ছিল না। আজ অবধি যারা নাহিদের কাছে এসেছে সবাই নিজে থেকেই লোভে পড়ে এসেছে। হয় সুদর্শন শরীরের প্রতি লোভ, নয়তো টাকার প্রতি। শেষেই ভালোবাসার সমাপ্তি হয় এমনই কোনো এক হোটেলের রুমে। তবে অনিমা ওর সাথে প্রায় 6 মাস যাবৎ সম্পর্ক। তবে মেয়েটা কখনো ওকে ছুতে দেয়নি। নাহিদও জোর করে না। যারা কাছে আসার ইস থেকেই আসে। ও কেন নাহিদকে এত বিশ্বাস করে, এত পাগলামি করে, সেটা সে এখনো বুঝছে না। অনিমা দেখতে সুন্দরী, বড়লোক বাবার মেয়ে। টাকা কিংবা পিছনে ঘোরা সুন্দর মডেলের কোনো অভাব নেই। ও কেন এই বেখেয়ালি হয়ে চলা ছেলেটার পিছনে ঘুরছে? তবে কি এটাই সত্যিকার ভালোবাসা? নাহিদের কি যেন হয়, যেই ছেলেটা একটু আগেও নতুন শরীরের স্বাদ নিতে পুরো নেশাক্ত হয়েছিল, তার এখন এসবে কোনো ইন্টারেস্টই আসছে না। সে রুমের সামনে হতে এসে ক্লাব থেকে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কেন এসেছো আমার নোংরা জীবনে? এই পাপির মনে প্রেম কেন জাগিয়ে তুলতে চাও? তোমার জন্য আমার প্রতিদিনের নিয়ম সবটা বদলে যাচ্ছে অনিমা। বাড়ির ড্রয়িং রুমে বসে কোরআন তিলাওয়াত শেষ করে মোনাজাত ধরেছে দোয়াত শিকদার। চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। আল্লাহ, তুমি যদি আমার দোয়া কবুল করে থাকো, তাহলে আমার 2 ছেলের জীবনকেই তুমি সুন্দর করে দাও। আমার পাপের বোঝা আমি আর সইতে পারছি না। কাঁদতে কাঁদতে বেহাল দশা হয়ে যায় দোয়াতের। এটা নতুন কিছু না। তার পুরনো ভুলের জন্য সবার জীবন সে নষ্ট করেছে। সবটা মনে করতে থাকে পুরনো দিনের কথা। টিনেজার বয়সে বেশ বিগড়ে যাওয়া মেয়ে ছিল দোয়াত। ধর্ম, সমাজ কোনো কিছুই মানত না। এমন সময়ে নানান অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ফলস্বরূপ বিয়ে ছাড়া গর্ভধারণ করে বসে। যতদিনে নিজের করা ভুলগুলো বুঝতে পারে ততদিনে খুব দেরি হয়ে যায়। অল্প বয়সে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ নামডাক হয়েছিল তার। এই জনপ্রিয়তাই তাকে আস্তে আস্তে পাপের রাজত্বে নিয়ে যায়। যেই জাস্ট ফ্রেন্ড নামের বন্ধুর সন্তান তার গর্ভে, সে তো সেই সব অস্বীকার করে চলে যায়। এইদিকে লোকে জানলে কি হবে এই ভয়ে দোয়াত শেষ। এমন সময় বাবা বিয়ে ঠিক করে শিকদার বংশের বড় ছেলের সাথে। বিয়ের আগেও দোয়াত তাকে চিনত। ছেলেটা নম্র, ভদ্র, খুব ভালো। জীবনের সবচেয়ে বাজে সময় সঠিক ভুল সব এলোমেলো করে বসে দোয়াত। হারামে আরাম খুঁজতে গেলে শেষ সময় এমনই মানসিক যন্ত্রণায় কাটাতে হয় সবাইকে, যেমনটা আজ তাকে কাটাতে হচ্ছে। বাবাকে সত্যটা জানানোর সাহস তার হয়নি, ফলে বিয়েটা হয়েই যায়। তবে বাসর রাতে যখন স্বামী তাকে ছুতে আসবে, তখনই সে হু হু করে কেঁদে ওঠে। এক এক করে নিজের টিনেজ বয়সে করা সকল পাপের কথা জানায়। পা ধরে মাফ চেয়ে বলে তাকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে। সে বুঝেছে এইসব খারাপ কাজে জড়িয়ে পড়ার ফলটা কেমন। স্বামী শিকদার বংশের বড় ছেলে, তার বউয়ের এসব কথা জানানোটা বংশের সব নাম ধুয়ে দিবে, তাই সেও নিরুপায় হয়ে মেনে নেয়। তবে আসল পাপের প্রায়শ্চিত্তের দিন তো শুরু হয় সেদিন থেকে।
সে সবাইকে গর্ভের সন্তান নিজের বলে তো ঠিকই, তবে কোনোদিন তাকে মাফ করে না। সবার সামনে 8-10টা স্বাভাবিক কাপল হলেও ভিতরে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতো সে। যেদিন সাদাফের জন্ম হলো সেদিন সবাইকে সে বলে বেড়ায় তার প্রথম সন্তান মৃত জন্ম নিয়েছে। দোয়াতের স্বামীর কথার উপর কথা বলার কোনো সুযোগ ছিল না। প্রেগন্যান্সির সময়ও খুব মারধর অত্যাচার সইতে হয়েছে তাকে। এখন প্রতিবাদ করলে বাচ্চাটাকে সত্যিই দুনিয়া থেকে সরিয়ে দিবে। সাদাফকে এতিমখানায় ফেলে রাখা হয়, সেখানেই বড় হতে থাকে ও। এদিকে দোয়াত তার স্বামীর সন্তান গর্ভধারণ করে, তবে কোনো কিছুতেই যেন স্বামীর দেয়া অত্যাচার কমছিল না। কমবেই বা কেন? সে তো তার স্বামীর চোখে একজন পতিতা নষ্টা ছাড়া কিছুই না, শুধু লোক লজ্জায় সংসার করে গিয়েছে। তবে মায়ের মন সে কি মানে? দুনিয়ার সব মানুষ খারাপ হলেও কোনো মা খারাপ হয় না। দোয়াত গোপনে ছেলের সাথে যোগাযোগ রাখত। বাচ্চা সাদাফ বুঝতই না কেন তার মা তাকে এখান থেকে নিয়ে যায় না। তার তো মা আছে, কেন সে এখানে পড়ে আছে? সাদাফের চিন্তায় দোয়াত নাহিদকেও কখনো ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে বড় করতে পারেনি। নাহিদ সাদাফের থেকেও ছোট ছিল। বাচ্চা ছেলেটাও বুঝতো না কেন তার মা তাকে আদর করে না, তার সাথে থেকেও যেন তার মা তার না। অবহেলায় বড় হতে হতে নাহিদও একদম খারাপ হয়ে যায়। এখন তার মা তাকে ভালোবাসতে চাইলেও সে এইসব কিছুই চায় না। সাদাফও দোয়াতকে দুই চোখে দেখতে পারে না। বড় হয়তো তার দুই ছেলেকেই তাকে সহ্য করতে পারে না। নাহিদের এমন মেয়ে নেশা বা খারাপ পথে যাওয়া, সাদাফের ড্রাগস এডিক্টেড হওয়া, সবার জীবন নষ্টের জন্য দোয়াত দায়ী। এখন প্রতিনিয়ত কান্না করে ছেলেদের জন্য শান্তি ভিক্ষা চাওয়া ছাড়া দোয়াত আর কিছুই করতে পারে না। যারা পাপ করে একদিন না একদিন তাদের এভাবেই জীবন কাটাতে হয়, যেভাবে দোয়াত কাটাচ্ছে, বুক ভরা পাপের অনুতাপ আর কষ্ট নিয়ে। প্রায় বিকেল গড়িয়ে সময়টা এখন রাত। সাদাফ বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রুমটাও অন্ধকার। সাদাফ ঘুমিয়ে পড়তেই আয়াত ইচ্ছা করে লাইটটা অফ করে দিয়েছে। বারান্দায় অবশ্য ছোট্ট একটা লাইট জ্বলছে, তার আলো কিছুটা কমেও আসছে। আয়াত উঠে গিয়ে বারান্দায় যাওয়ার জন্য গ্লাসটা ঠেলে দিয়ে বাহিরে চলে যায়। মেঘের গর্জন শোনা যাচ্ছে, একটু পর হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। আয়াত চোখ বুজে নিঃশ্বাস নিতে থাকে। রাতের আকাশটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। প্রায় 1 সপ্তাহ হলো সাদাফের যত্ন নিচ্ছে আয়াত। ছেলেটা খুব জ্বালাতন করলেও আয়াতের যেন এখন অভ্যাস হয়ে গিয়েছে। প্রতিদিন 3 বেলা ওষুধ খাওয়ানো, বাহিরে ধরে ধরে হাঁটতে নিয়ে যাওয়া, সব কিছুরই আলাদা একটা নিয়ম হয়ে গিয়েছে। আয়াত বারান্দা থেকে পিছন ফিরে তাকায়। হালকা আলোয় ঘুমন্ত সাদাফকে একদম অবুঝ বাচ্চার মতো লাগছে। আয়াত ঘুরে আবার আকাশের দিকে তাকায়। দমকা হাওয়ায় চোখ বুঝে ভাবতে থাকে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছে ততটা একদমই না। তবে একটা সমস্যা ওর আছে, ও কেমন যেন নাস্তিক টাইপের কথা বলে। ও কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না? কেন করে না? বাতাসে আয়াতের চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে ওড়নাটা নামিয়ে সব চুলগুলো ছেড়ে দেয়, তারপর হাতে পেঁচিয়ে সুন্দর করে একটা খোপা করে। মাথায় ওড়না দিয়ে এবার সেটাকে কয়েকটা প্যাচ দেয়। এবার আর কোনো সমস্যা হবে না। থাক না, আটকালে কেন? আয়াত হঠাৎ সাদাফের কথা শুনে পাশে তাকিয়ে দেখে ও বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও এখন একটু একটু করে হাঁটতে পারে, তবে একটা লাঠি বা মানুষের সাহায্য নিতে হয়। আপনি কখন আসলেন? এই তো এইমাত্র। ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তবে একে তো মেঘের গর্জন, আবার ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে গিয়েছে। শীত করছিল। আমাকে ডাক দিতেন, চাদর টেনে দিতাম। এখনো আপনি সুস্থ না। ডাক্তার বলেছে অন্তত 10 দিন বেড রেস্ট আর পর্যাপ্ত ঘুম দরকার। সমস্যা নেই, তোমার নিয়ম মাফিক যত্নে আমি আগেভাগেই সেরে উঠেছি। আশা করি আর কয়েকদিন পর পুরো সুস্থ হব। এইদিকে শুটিংয়ের কাজ পড়ে আছে, যাদের কন্ট্রাক্ট সাইন করেছি বারবার কল করছে। আয়াত অবাক হয়ে বলে, তারা তো জানে আপনি অসুস্থ, এই অবস্থায় কাজের জন্য জোর করছে। সাদাফ হেসে বলে, মিডিয়া জগৎটাই এমন, এখানে কেউ কারোর আপন না, সবার শুধু টাকার চিন্তা। এই খেলায় সবাই মগ্ন। যারা আমার আপন সেজে আছে তারা প্রত্যেকেই নিজের স্বার্থে আমার সাথে কাজ করছে। ব্যক্তিগত সাদাফ ইয়াসিনের কোনো মূল্য নেই, তাকে নিয়ে কেউ ভাবে না। সবাই ইউটিউবার সাদাফকে চায়, ব্যক্তি সাদাফকে না। শিশুক্ত কথাটা আয়াতের মনে দাগ কাটে। এই ছেলের ভিতরে এক সমুদ্র সমান রহস্য।
তার পরিবার প্রিয়জন এসব নিয়ে কখনো কোনো কথা বলে না। কেউ কি নেই ওর, নাকি অন্য কোনো কারণ? বাতাসের সাথে এবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আয়াত তাড়াতাড়ি সাদাফের এক হাত ধরে বলে, ভেতরে চলুন, আপনার ঠান্ডা লাগানো যাবে না। আয়াত সাদাফকে ভেতরে নিয়ে যায়। সাদাফ ইশারা দিয়ে বলে গিটারটা দিতে। আপনি এখন গান গাইবেন? কেন, সমস্যা কি? আমার চ্যানেলে অনেক দিন ভিডিও ছাড়া হয় না। ফ্যান্সরা অন্যদিকে ঝুঁকে পড়ে যদি। সবাইকে জুড়ে রাখতে একটা ছোট্ট গান তো ছাড়তেই হবে। গিটারটা দাও আর ওই সুইচটা টিপো। আয়াত কথা মতো তাই করে। সুইচটা টিপতেই ছোট ছোট ঝিলিমিলি বাতি জ্বলে ওঠে। ঘরটায় এইসব বাতি সাজানো ছিল আগে থেকেই। আয়াত হাঁ করে দেখতে থাকে। সুন্দর তো। সাদাফের হাতে আর এখন সমস্যা নেই, যা আছে ওই পায়েই। সে হেলান দিয়ে খাটে বসে। আয়াতকে বলে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে টি টেবিলে রাখতে। একটু রোমাঞ্চকর পরিবেশ না হলে হয় না কি? সব কিছু ঠিকঠাক হলে ক্যামেরা নিয়ে আয়াত সামনে বসে পড়ে। সাদাফকে ভিডিও করে দিতে হবে। সাদাফ গিটারে সুর তোলে। অমনি জোরে জোরে বৃষ্টি শুরু হয়। গিটার, বৃষ্টির আওয়াজ, বাতাসে উস্কো খুস্কো সাদাফের চুল, সাথে গান, সব মিলিয়ে আয়াত নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছে। ফ্যান্সরা না জানি কি করবে। সাদাফ সুর তুলে, শ্রাবণ ধারা এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও, আমার স্মরণ রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলেই ভেজো। তৃষ্ণার হৃদয়ে শুধু আমি মরিচিকার মতো, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। ভিডিও শেষে আয়াত সাদাফের দিকে চেয়ে বলে, অসাধারণ। দুটো রুমের ছোট্ট একটা বাড়ি, সামনে খোলামেলা একটা উঠোনও রয়েছে। এই বাড়িতে আয়াতের বাবা জনাব ফরহাদ তার মেয়েকে নিয়ে উঠেছেন বেশি দিন হয়নি। আগে অনেকেদের বাড়িতেই থাকা হতো তাদের। তবে একদিকে মেয়ে বড় হচ্ছে, অন্যদিকে তার নতুন চাকরি, সব মিলিয়ে এবার নিজেরাই একটু আলাদা হয়ে যাওয়ার কথা ভেবেছিলেন ফরহাদ। উঠানে একটা চেয়ার টেনে বসে পড়েন। আজ বিকেলে আগে গার্মেন্টস ছুটি হয়ে গিয়েছে। আয়াত বাসায় ফিরেনি এখনো। ফিরতে হয়তো রাত হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন তিনি। বাবা হিসেবে মাঝে মাঝে নিজেকে খুব ব্যর্থ মনে হয়। এই সময়ে বিয়ের বয়সী মেয়ে একদিকে ভার্সিটিতে পড়ছে, অন্যদিকে রাত অবধি অন্যদের বাড়িতে কাজও করছে। হোক সেটা কেয়ারটেকারের কাজ, তবুও লোকেই বা কি বলবে। কেমন বাবা এত বড় মেয়েকে দিয়ে কাজ করায়। তবে ফরহাদ হোসেনও যে নিরুপায়। একদিকে একের পর এক অসুখ বেঁধে ওই বয়সেই একদম পরাণ যায় অবস্থা তার। মেয়ের বিয়ের জন্য তো কিছু জমাতে হবে। মাঝে মাঝে আয়াতের বিয়ে নিয়ে খুব চিন্তা হয় তার। একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলেই উনি নিশ্চিন্ত। শেষ বয়সে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বাসায় কেউ আছেন? জনাব ফরহাদ হোসেন উপস্থিত আছেন? বিকেলে উঠোনের হালকা আলোয় বসে চা পান করছিল ফরহাদ, আর ডুবেছিল গভীর ভাবনায়। অমন সময় নিজের নাম শুনে ঘুরে তাকায়। দেখে এক অল্প বয়সী যুবক দাঁড়িয়ে আছেন। জি বলুন, আমি ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে এসো বাবা। কে তুমি? কে লাগবে? সেই লোক যেন এই সুযোগটাই চাচ্ছিল। ফরহাদের সামনে এসে তার হাতে কয়েকটা মিষ্টি আর ফলের প্যাকেট ধরিয়ে দিল। ফরহাদ অবশ্য কিছুই বুঝতে পারছে না কে এই ছেলে। আগে দেখেছে বলে মনে হয় না। ফরহাদ ছেলেটাকে নিয়ে ভিতরে গিয়ে বসলেন। কিছুটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ছেলেটা হেসে বলে ওঠে, আমি আসলে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার ছোট ভাইয়ের জন্য। মা বাবা নেই তো, তাই আমি এলাম। এ ব্যাপারে অনেক কথা ছিল। আপনি তো এখন মোটামুটি সুস্থ, নিজে থেকেই হাঁটতে পারবেন, একটু চেষ্টা করুন তো। কথাটা বলে আয়াত সাদাফের এক হাত ছেড়ে দেয়। বিকেলে সময় মতো সাদাফের বাংলোর সামনে বাগানটায় হাঁটতে বের হয়েছিল দুজন। ওকে ধরে হাঁটাতে হয়েছে
এই কয়দিন। এখনও নিজেই পারছে সবটা। তবে কেন যেন সাদাফের এই বিষয়টা ভালো লাগছে না। সে আরও 2 দিন অসুস্থ থাকলেই কী বা হতো, অন্তত আয়াতের সাথে আরও কিছু সুন্দর মুহূর্ত কাটানো যেত। মেয়েটার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। একটা থাপ্পড়ের বদলা নিতে যাকে জীবনে জড়িয়ে ফেলছে সাদাফ, সে কি আদৌ তার জন্য মঙ্গলকর? জবাব পায় না সে। তবে এটা তো সত্য, ইদানিং বুকের বা পাশটা হুটহাট করে মোচড় দিয়ে ওঠে। এই ব্যথা কোনো গ্যাস্ট্রিকের ওষুধেও ছাড়ছে না। কেন? সাদাফ হয়তো কারণটা জেনেও জানতে চায় না। সাদাফ নিজে নিজে সোজা হয়ে হাঁটতে থাকে। এখন তাকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। শুধু একসাথে বেশি সময় হাঁটলে পায়ের রগে একটু টান খায়, তবে সেটাকে বেশি পাত্তা দেওয়া যাবে না। পরশু থেকে আবার শুটিং শুরু। 3 দিনের ভিতর মিউজিক ভিডিওটার কাজ শেষ করতে হবে। কতগুলো ব্র্যান্ড প্রমোশনের কাজও পড়ে আছে। এদিকে সবটা নিলয় আর অহনা কথা মতো করতে পারলেই হলো। সাদাফের মাথায় এখন 2টো প্ল্যান ঘুরছে। প্ল্যান এ, যা সবার জীবন নষ্ট করতে পারবে। প্ল্যান বি, যা সবার জীবন নতুন করে শুরু করতে পারবে। ভাবতে ভাবতে সাদাফ সুইমিং পুলের বাসে এসে পা ঝুলিয়ে বসে। 2টো পায়ের পাতা পানিতে স্পর্শ করছে। কি ভাবছে না তো? কই কিছু না তো। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না থাক, বসো, একটু কথা বলি। আয়াত কেন যেন না করতে যেও পারল না। সে সাদাফের পাশে চুপচাপ হাঁটু ভাঁজ করে বসলো। সত্যি বলতে তার সাদাফকে ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটা একটু অন্যরকম। সে নিজেও এর আসল নাম খুঁজে পাচ্ছে না। সাদাফ সুদর্শন আকর্ষণীয় এক যুবক। সে অল্প বয়সী এক নারী। লোহা আর চুম্বক পরস্পরের কাছাকাছি রাখলে আকর্ষিত হবেই, এটা চিরন্তন সত্য। তবে কি ভালো লাগাটা শুধুই আকর্ষণ, নাকি আরো বেশি কিছু? আমার মতো পা ঝুলিয়ে বসো, পানিতে টাচ করে বসো, ভালো লাগবে। আয়াত বাচ্চা মেয়ের মতো সাথে সাথে সেরকম করে বসলো, তবে সাদাফের থেকে একটু দূরত্ব রেখে। বাতাস বইছে, 2জন পা দুলিয়ে বসে আছে। নীরবতা ভেঙে সাদাফি বলে উঠল, জানো, আমাকে কোনোদিন কেউ এভাবে যত্ন করেনি। আয়াত অবাক হয় আর বলে ওঠে, মানে? এই ধরো, খাইয়ে দেয়া, ঠিক সময় ওষুধ দেয়া, খেয়াল রাখা, এই সব কিছু আর কি। আমার কাজ ছিল তাই করেছি। যে কারণেই হোক, অন্তত কাছে থেকে আমাকে সুস্থ তো করেছো, এটাই মোর দ্যান এনাফ। আমার মতো এতিমখানায় বড় হওয়া পরিবার ছাড়া ছেলেদের জন্য এটাই অনেক। আপনি অনাথ? সাদাফ কোনো উত্তর দেয় না, শুধু একটু মলিন হাসে। ফর্সা মুখটাই এমন হাসি বেশ বেমানান। আয়াতের খারাপ লাগে। সাদাফ মনে মনে বলে, সে তো সব থেকেও ছোট থেকে অনাথ হয়ে বড় হয়েছে। বাবার পরিচয় কিছুই জানে না, মা থেকেও নেই। কি উত্তর দিবে সে? ধরে নাও অনাথ। আমি না 8-10টা ছেলেমেয়ের মতো কখনো মায়ের আদর পাইনি। আমাকে কেউ কোনোদিন গান শুনিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়নি। স্কুলে নিয়ে বাহিরে বসে আমার জন্য কেউ অপেক্ষা করেনি। অফিস শেষে কেউ আসার সময় চকলেট নিয়ে আসেনি। কেউ কোনোদিন বোঝায়নি কোনটা খারাপ কোনটা সঠিক। মাঝে মাঝে আমার খুব একা লাগে, জানো তো। এত লোকের ভালোবাসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব থেকেও আমার কিছু নেই। আপনার তো অনেক ভক্ত আছে, তাদের মাঝে কাউকে বিয়ে করে নিন, নতুন করে জীবনটা শুরু করা যায় না? তুমি আসলেই খুব বোকা মেয়ে। ফ্যান্সরা তাদের আইডলদের জন্য পাগলামি করে, সেটা ক্যামেরার সামনের জন্য, পিছনের জন্য না। ব্যক্তি সাদাফকে কেউ কোনোদিন ভালোই বাসেনি। আয়াতের খারাপ লাগে ছেলেটার কথা শুনে। খেয়াল করলো সাদাফের চোখে পানি টলমল করছে। সে কিছুটা হলেও কষ্ট বুঝতে পারে ওর। একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনি তো ড্রাগস নেন, সেটা ছেড়ে দেওয়া যায় না? কোনোভাবেই না, আমার একার সঙ্গে ওগুলো। নিজেকে খুব একা লাগলে ওসব দিয়ে অন্য দুনিয়ায় ডুবে যাই। এই কদিন তো তাও তুমি ছিলে কথা বলার জন্য। দেখছো একবারও নেশা করতে? তবে তুমি চলে গেলেই আবার শুরু করব, নিজের অশান্ত মনকে শান্ত রাখার জন্য। আর আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। আল্লাহ যদি সত্যিই থাকতো তাহলে একটা বাচ্চা দিনের পর দিন কান্না করছে, আর্তনাদ করছে, এসব দেখে কি একটু মায়া হতো না? মূলত উপরে কেউই নেই। হতে পারে এসব আপনার পরীক্ষার জন্য। আপনার সামনে হয়তো এমন জীবন অপেক্ষা করছে যেখানে আপনার থেকে বেশি খুশি কেউ হবে না। ধৈর্য না ধরে বিশ্বাস হারালে হয় না। সাদাফ কোনো উত্তর দেয় না। খুব করে বলতে ইচ্ছা করছে, তুমি থেকে যাও, তাহলেই সব হবে। নিজের রঙে রাঙিয়ে নাও। তবে সেটা মুখে বলা অসম্ভব। একটা মিথ্যের মায়ায় ওকে ফাঁসাতে গিয়ে সাদাফ নিজেই মায়াজালে আটকে গিয়েছে। আয়াতের যাওয়ার সময় হয়ে যায়। সে বিদায় নিয়ে চলে যেতে থাকে।
এরপর হয়তো আর কোনোদিন এত বড় সুপারস্টারের সাথে এখানে বসে আর কথা হবে না। ভিড়ের মাঝে সাদাফের জন্য সেও সাধারণ এক মানুষ। তবে সাদাফের চিন্তা অন্য কিছু। সে আয়াতের চলে যাওয়া দেখে একা একা গাইতে থাকে। बेतहाशा दिल ने तुझको ही चाहा है, हर दुआ में मैंने तुझको ही मांगा है, तेरा जाना जैसे कोई बद्दुआ, तेरा जाना जैसे कोई बद्दुआ, दूर जाओगे जो तुम मर जाएंगे हम, सनम तेरी कसम ओ सनम तेरी कसम ओ सनम तेरी कसम। অনিকেত নে মিষ্টি খা, তোর ফরহাদ আঙ্কেল দিয়ে গিয়েছেন। অনিকেত সিঁড়ি বেয়ে নামার সময় মায়ের কথা শুনে ডাইনিং টেবিলের সামনে আসে। দেখে টেবিলের উপর মিষ্টি পড়ে আছে। একটা মিষ্টি মুখে নিয়ে খেতে খেতে বলে, তা কি উপলক্ষে আঙ্কেল মিষ্টি দিয়ে গেল? আরে আমাদের আয়াত আছে না, মেয়েটা দেখতে দেখতে ভালোই বড় হয়েছে। এক বড়লোক ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ফরহাদ ভাইও রাজি হয়ে গিয়েছে। এমন ছেলে ফিরানোটা বোকামি। অনিকেত থমকে যায়। একটু আগে মজা করে যে মিষ্টি গিলছিল, এটা এখন বিষের মতো লাগছে। আয়াতের বিয়ে হয়ে যাবে। সে কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। মা বুঝতে পারে না ছেলের হঠাৎ এমন করার কারণ কি। অনিকেত খাটে বসে ছটফট করতে থাকে। এই জন্য এই সময় থাকতে সব বলে দেওয়া উচিত। সে সারাটা জীবন একজনকে চেয়ে গেল, আর কেউ না চাইতেই তাকে পেয়ে যাচ্ছে। না, এটা হতে পারে না। অনিকেত এটা কিছুতেই হতে দিবে না। প্রয়োজনে আমি তোমাকে বাধ্য করব আমায় হয়ে যেতে আয়াত। আমি তবে অন্য কাউকে তোমায় নিতে দেব না। আই এম সরি। অনিকেতের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওর পাগলামিটা লিমিট অতিক্রম করে ফেলবে, যা হয়তো কারোর জন্যই সুখকর নয়। অনিমা নাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঢুকবে কিনা এ ভেবে দ্বিধা দ্বন্দ্বে ছিল। তখনই মনে হলো পিছনে কেউ আছে। কাকে খুঁজছো মা? অনিমা পাশ ফিরে তাকিয়ে দেখে দোয়াত দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হলো সে নাহিদের সাথে দেখা করতে এসেছে। না হলে হুট করে সারপ্রাইজ দিতে আসা যাকে বলে। তবে বাড়ির মেইন গেটের সামনে অনেকটা সময় যাবৎ দাঁড়িয়ে কি করা যায় না যায় সেটাই ভাবছিল দোয়াত শিকদার। বাহির থেকে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ সামনে খুরখুর করছে। কি হলো মা, কিছু বলছো না যে? ওয়ালাইকুম আসসালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, নাহিদ বাসায় আছে? আমি ওর একটা ফ্রেন্ড, একটু কথা ছিল আর কি। ও, ভিতরে আসো। দোয়াত অনিমাকে ভিতরে নিয়ে যায় আর ভালো করে অনিমাকে দেখতে থাকে। শুধু ফ্রেন্ড বলে তো মনে হচ্ছে না। আর নাহিদ কোনো মেয়েকে বাসায় আনলে তো দোয়াতের অনুমতি নেয় না। তবে এই মেয়েটা কেন নিল? ও একটু আলাদা। নাহিদ যেসব মেয়েদের নিয়ে সময় কাটায় তাদের মতো না। অনিমা দোয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাবে, তাকে কি দোয়াতের পছন্দ হয়নি? যতই যা হোক, হবু শাশুড়ি বলে কথা। অনিমা আজ সুন্দর করে একটা শাড়ি পরে এসেছে। চোখে টানা টানা কাজল, চুলগুলো ছেড়ে দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে মেকআপের প্রসাধনীর কিছুটা ছোঁয়া। সব মিলিয়ে অপূর্ব লাগছে তাকে। দোয়াত অনিমার উসখুস বুঝতে পেরে মুচকি হেসে বলে, মাশাল্লাহ, তুমি তো দেখতে পরীর মতো। অনিমা হাসে, কিছু বলে না, তবে মনে মনে খুব খুশি হয়। দোয়াত অনিমার এক হাত ধরে বলে, চলো, তুমি না নাহিদের সাথে দেখা করতে এসেছো, ওর রুমে নিয়ে যাই। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় দুজন। নাহিদের রুমের দরজা খোলা, কেন যেন মনে হচ্ছে ভিতরে কেউ আছে। অনিমা দোয়াতের সাথে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। যা দেখতে পাই চোখের মনি যেন বড় হয়ে যাচ্ছে। অনিমা, তুমি এখানে? নাহিদ তাড়াতাড়ি গায়ের শার্ট দিয়ে অনিমার কাছে আসতে থাকে। এখন একটা বড় তামাশা হবে সেটা তার জানা। এদিকে অর্ধনগ্ন একটা মেয়ে বিছানার চাদর গায়ে টেনে শুয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কি হয়েছিল। অনিমা শুধু থ হয়ে এক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে থাকে। যেই মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, তারই রূপ। নাহিদ অনিমাকে ছুতে নিলেই সে ছুড়ে যায়। কাঁদো কাঁদো গলায় বলে, এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবে না তুমি, একদমই না। অনিমা আর 1 মিনিটও দাঁড়ায় না, শাড়ি উঁচিয়ে ধরে
দৌড়ে নিচে নেমে বেরিয়ে যায়। নাহিদও পিছন পিছন যাচ্ছে, বারবার অনিমাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ। এদিকে দোয়াত এসব দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তার ছেলের এমন অধঃপতন সে জানত, তবে অনিমার মতো একটা মেয়েকে কেন কষ্ট দিতে গেল? অনিমা প্লিজ, আমার কথাটা শোনো। যা দেখেছো সব অর্ধেক সত্য, আমার কথাটা শোনো। ড্রাইভার, আপনি গাড়ি স্টার্ট দিন দ্রুত। অনিমার কথায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। অনিমা শুধু মুখ চেপে কেঁদেই যাচ্ছে। একটু আগেও কি সুন্দর সেজেছিল মেয়েটা, এখন যেন চোখের কাজলে সব লেপটে গিয়েছে। নাহিদ কিছুক্ষণ পিছন পিছন দৌড়ে ব্যর্থ হয়ে থেমে যায়। সিট। নাহিদ বুঝতে পারে অনিমা পুরো ভেঙে পড়েছে, তবে এখানে তো নাহিদেরও দোষও নেই। আগে হয়তো ও এমন ছেলে ছিল যে যার তার সাথে বিছানায় সময় কাটাতো, তবে এখন ও পাল্টেছে। মদের বোতলে ছোঁয়াও কমিয়েছে, সব শুধু অনিমার জন্য। আর ওই রুমের মেয়েটা সে নাহিদের অ্যাক্টিং এজেন্সির একজন, যে কিনা নাহিদের প্রতি এতটা অ্যাডিক্টেড যে বাসাতে এসে নিজে থেকে পাগলামো শুরু করেছিল। তার উপর মেয়েটা ড্রাঙ্কড ছিল। শেষে নাহিদের হাতের থাপ্পড় খেয়ে মেয়েটা জ্ঞান হারায়। ও আর কি করবে, মেয়েটাকে শুয়ে গা ঢেকে নিজে শাওয়ার নিতে চলে যায়। এই জন্য ওর গায়ে শার্ট ছিল না। তবে অনিমা পুরো ভুল বুঝেছে। নাহিদ বাড়ি ফিরে আসে, গ্যারেজের সামনে গিয়ে একা বসে মাথার চুল টানতে থাকে। কিছুই বুঝছে না সে কি করবে, অনিমাকে কিভাবে মানিয়ে নিবে। বিকালে ভার্সিটির সামনে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে আছে আয়াত। অনিকেত কেন যেন তাকে একটু দেখা করতে বলেছে, নয়তো আয়াত বলেছিল। অনিকেত হয়তো লজ্জায় আর তার সাথে দেখাই করবে না। বসে বসে ও কালকের কথা ভাবতে থাকে। নিজের কাজ থেকে রিজাইন দিয়ে মনমরা হয়ে ভার্সিটির মাঠে বসেছিল। আর 2 দিন সময় আছে তার বিয়ের, এটা জেনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। বাবা কেন তাকে আগে জানায়নি? বাবার ভাষ্য মতে সে তো জানে তার মেয়ের কোনো সম্পর্ক নেই, তাই নিজেই সব ঠিক করে ফেলেছে। ওই ছেলে নাকি খুব বড় লোক, নাম ডাক আছে ভালো। ছেলের নাম কি যেন বলল, আর ছবি দেখাতেও চেয়েছিল। তবে আয়াত রাগ হয়ে না দেখে বাসা থেকে বের হয়ে যায়। সব যখন ঠিক হয়েই গিয়েছে আর দেখে কি করবে। রাগে কষ্টে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখনো ভেবে বুক ভার হয়ে আসে পরশুই তার বিয়ে, তাও সম্পূর্ণ অজানা একটা মানুষের সাথে। গতকাল এই ভেবে বসে বসে মন খারাপ করছিল। এমন সময় হঠাৎ অনিকেতের আগমন। তবে এই আগমন যেন আয়াতের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। অনিকেত তাকে প্রপোজ করে বসে। অনিকেত ভাইয়ের মনে আয়াতের জন্য এই ফিলিংস থাকতে পারে সেটাও কখনো ভাবেইনি। তবে আয়াত তাকে রিজেক্ট করে দেয়। যেখানে তার বাবা একজনকে বিয়ের জন্য কথা দিয়ে দিয়েছে, সেখানে অন্য কিছু ভাবাও পাপ। তবে আজ আবার অনিকেত কেন দেখা করতে চায় আয়াত বুঝছে না। এত ভাবনার অবসান ঘটিয়ে অনিকেত আসে। কিছু খাবার অর্ডার করছি, তারপর কথা হোক। না না প্লিজ, এটা তো না করো না। তুমি তো অন্য কারো হয়েই যাচ্ছ। শেষবারের মতো আমার কথা রাখো। শেষে অনিকেতের জোড়াজুড়িতেও রাজি হয়। খাবার আসে। আয়াতের প্রিয় চাউমিন অর্ডার করেছে অনিকেত। খেতে খেতে আয়াত কেমন যেন নিজেকে দুর্বল অনুভব করতে থাকে। হঠাৎ টেবিলে মাথা দিয়ে ঘুমিয়েও পড়ে। অনিকেত স্বাভাবিকভাবে খেতে খেতে বলে ওঠে, আমাকে ক্ষমা করো আয়াত, যে আমার হবে না তাকে আমি অন্য কারোর হতে দিতে পারবো না। রাতের ঠান্ডা বাতাসে সাদাফ বাগানে একা একা হাঁটছে, গুনগুন করে গানও গাইছে। কল্পনা করছে আয়াতকে। কল্পনায় আয়াত একটা শাড়ি পরেছে, তার সাথে কোনো এক সুন্দর জায়গায় ক্যান্ডেলাইট ডিনারে এসেছে। পাশে রেডিওতে গান বাজছে। আজ সব কিছুই যেন অন্যরকম লাগছে তার। ইদানিং ও নেশা ছেড়ে দিচ্ছে একটু একটু করে। নাস্তিক ছেলেটাও এখন সৃষ্টিকর্তার উপর একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। তবে এখনও ওর মনে অনেক সংশয়। এত বছরের এই সাদাফ ইয়াসিন তো আর হুট করে প্রেমিক পুরুষ সাদাফ হয়ে উঠতে পারবে না। এমন সময় তার ফোন পকেটে বেজে উঠেছে। টুম করে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসছে। চেক করতেই সাদাফের যেন হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। হাত কাঁপতে কাঁপতে ফোনটা নিচে পড়ে যায়। রাগে জিদে চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অহনা দৌড়ে এসে সাদাফের পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে স্যার, আপনি ঠিক আছেন? সাদাফ নিচে বসে পড়ে। এখনো সে চোখে মেলে তাকাচ্ছে না। যেই না নিজের জীবনটাকে একটু সাধারণ মানুষের মতো করতে চেয়েছিল, অমনি সব পাল্টে গেল। সাদাফ নিজের মনকে বারবার বুঝাতে থাকে এসব মিথ্যা। আমি সব সত্যটা জেনেই ছাড়বো আয়াত, তোমাকে আমি ছাড়বো না।
একদমই না। আমার বিশ্বাস ভাঙার অপরাধে তোমাকে আমি জাস্ট শেষ করে দিব। আয়াত জ্ঞান ফিরে দেখতে পায় সে তার বাড়ির একপাশে শুয়ে আছে। মশার কামড়ে অবস্থা খারাপ। আরে আমাকে এখানে কে রেখেছে? আমি না রেস্তোরাঁয় ছিলাম। আয়াত উঠে নিজের রুমে চলে যায়। সবকিছু কেমন যেন লাগছে। সে বাসায় কখন আসলো মনেই পড়ছে না। মাথাটা অনেক ঘুরছে। রুমে এসে মাথায় হাত দিয়ে বসতেই টেবিলে চোখ পড়ল। বাবার আজ আসতে একটু দেরি হবে। 1 সপ্তাহ ছুটি নিয়েই ফিরবে। টেবিলে একটা ছবি রাখা, ছেলের হবে হয়তো। আয়াতের একটু আগ্রহ হয়। সে গিয়ে সেই ছবিটা তুলতেই স্তব্ধ হয়ে যায়। সাদাফ ইয়াসিন। আয়াতের বিয়ে সাদাফের সাথে ঠিক হয়েছিল। কোনোভাবেই যেন বিশ্বাস হচ্ছে না। ছেলেটা এত দূর অব্দি এসে পড়েছে। ওর ভয় হতে থাকে বিয়েটা শেষমেশ হবে তো। মাঝখানে কেটে যায় 2 দিন। মা না থাকায় বিয়ের কোনো পূর্ব অনুষ্ঠান করা হয়নি আয়াতের বিয়েতে। আজ তার বিয়ে। লাল শাড়ি গায়ে জড়ানো। শুধু লাল বললে ভুল হবে। কন্যার গায়ের শাড়িটা লাল আর মেজেন্ডার কালারের মিক্স মনে হচ্ছে। তার উপর নানান ফুলের কারুকার্য। সাধারণত বিয়েতে যেসব বেনারসি দেখা যায় তার থেকে ভিন্ন। আয়াতের সারা শরীরেও সোনা আর হীরার গহনা, যদিও সেগুলো কিছুটা পাতলা। তবে এখন এসবই ট্রেন্ডে আছে। আয়াত মুখে এই প্রথম ভারী মেকআপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়েছে। এই সাজ যেন তার পুরো লুকসটা পাল্টাতে সার্থক। সকাল সকালই ছেলের বাড়ি থেকে সব দিয়ে গিয়েছে। আয়াতের তো মা নেই। মা না থাকলে কেউই আর আপন হয় না। মামাদের আসার কথা ছিল, তবে নানান ছুতো দিয়ে তাড়াতাড়ি এড়িয়ে গিয়েছে। অবশ্য কারণটা আয়াত জানে। আসলেই যদি কিছু দিতে হয়। আয়াত আনমনে হাসে। মায়ের একটা ছবি নিয়ে দেখতে থাকে। বুক চাপা একটা আর্তনাদ যেন বেরিয়ে আসতে চাইছে। আয়াত নিজেকে আয়নায় দেখে বলে ওঠে, মা দেখো, আমাকে একদম পাকিস্তানি ব্রাইডদের মতো লাগছে। এসব গহনা শাড়িও সবার থেকে আলাদা। কত সুন্দর লাগছে আমায়। আজ তুমি থাকলে আমার বিয়েতেও সব নিয়ম কানুন পালন হতো। গায়ে হলুদ হতো, মায়ের আঁচলে দুধ ঢেলে দিয়ে গোসল হতো, সব কিছু হতো। অথচ এই অভাগাকে দেখো, হাতের মেহেদিটুকু ছাড়া কিছুই জুটলো না। আয়াতের চোখ বেয়ে পানি পড়তে থাকে। নিজেকে সান্ত্বনা নিজেই দেয়। এসব তো সামাজিক রীতিনীতি। ইসলাম অনুযায়ী বিয়ে ঠিকভাবে হলেই তো হলো। তার হঠাৎ ভীষণ ভয় হতে থাকে। মনটা ছটফট করছে। এই সময়ে তার রুমে কেউ নেই। বিয়ের অনুষ্ঠান সব কমিউনিটি সেন্টারে হবে। সাদাফরা গাড়ি পাঠিয়ে দিবে। সেটাই করে 2 বাপ মেয়ে চলে যাবে। আয়াতের ভীষণ ভয়ের কারণে হাত পা কেঁপে উঠছে বারবার। এত বড় একটা দিন, অথচ দুটো কথা বলার কেউ নেই। তুই ঠিক আছিস মা? একটা ঝামেলা হয়ে গিয়েছে। বাবার কথায় পাথরের কাজ করা ওড়নাটা মাথায় দিয়ে পিছন ফিরে তাকায় আয়াত। কি হয়েছে আবার? এদিকে ফরহাদের নিজের মেয়েকে বউ সাজতে দেখে তার চোখে পানি এসে পড়েছে। কোনো পরীর থেকে কম লাগছে না তাকে। তার উপর এই দামি শাড়ি, ওড়না, হাতের বালা, গলার গহনা, নাকের নথ কিংবা টিকলি, সব কিছু যেন সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা করছে নিজের মেয়েকে জড়িয়ে ধরে বুক ফেটে কান্না করতে আর বলতে, মা রে, তোর কোনো শখ তো ঠিকভাবে পূরণ করতে পারিনি, তবে আল্লাহ হয়তো এবার তোর দিকে তাকিয়েছে। তাই তো এত বড় ঘরের ছেলে তোর স্বামী হচ্ছে। তোর সব ছোট ছোট স্বপ্ন পূরণ হবে দেখিস। তবে কিছুই বলতে পারে না ফরহাদ তার মেয়েকে। সে জানে মুখ খুললেই কান্না চলে আসবে। আর সে চায় না আয়াতের সামনে কাঁদতে। যতই হোক আজ নিজেকে শক্ত রাখবে সে। বাবা কিছু বলছো না যে? তুই একটু ওড়নাটা আর একটু টেনে চেহারাটা ঢেকে দে। তারপর আমার সাথে পাশের রুমে গিয়ে বস। ওর এখানে কলেমা কাবিনটা শেষ করতে চাচ্ছে। আয়াত তাই করে। তবে সেখানে আগে থেকেই হুজুর 2 জন অপরিচিত লোক ছিল। আয়াত কিছুই বুঝতে পারছে না। তার তো কমিউনিটি সেন্টারে বিয়েই হবে। তাহলে এখন এখানে কাবিন করে বিয়ে সম্পন্ন করার কি দরকার? বিয়েটা যে এখানেই হবে সেটা সে নিশ্চিত হয় যখন সাদাফকে দেখতে পায়। ওনার ভাস হতে দেখতে পায় তার শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি শেরওয়ানি পরা এক লম্বা যুবক ভিতরে আসছে। চোখে মুখে কেমন যেন রহস্য। তবে সত্যি বলতে সাদাফকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এত বড় সুপারস্টার আর কিছুক্ষণের মাঝেই তার স্বামী হয়ে যাবে। জীবনটা তার সাথে জুড়ে যাবে। ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে যায় আয়াতের। আচ্ছা, এতক্ষণে তো সাংবাদিক আর সাদাফের সব ফ্যান্সরাও সব জেনে গিয়েছে। তারা হয়তো কমিউনিটি সেন্টারে ভিড় করেছে। ওর ভক্তদের চোখে তো আয়াত এখন বিষ। আয়াতকে ট্রোলও করবে হয়তো। সাদাফ কি পাশে থাকবে তখন? কাজে বিয়ে পড়াতে শুরু করে।
10 লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়। 3বার কবুল বলে আয়াত সারা জীবনের জন্য সাদাফকে নিজের স্বামী হিসেবে মেনে নেয়। আর সাদাফও পর মুহূর্তেই 3 কবুল বলে আয়াতকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে দেয়। কাগজে সাইন করে আইনগতভাবেও তারা স্বামী স্ত্রী এখন। উপস্থিত সবাই বলে ওঠে। কাজী সাদাফকে বলে, ধন্যবাদ হুজুর। সবাই উঠে দাঁড়ায়। আয়াতের বাবা সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। তারপর সবাই বেরিয়ে যায়। ফরহাদও আগে আগে বেরিয়ে তাদের পথ দেখাচ্ছে। যাওয়ার আগে সাদাফ একবার পিছন ফিরে আয়াতের দিকে তাকায় আর ধীর গলায় বলে ওঠে, যা হবে সবটা শক্ত মনে সহ্য করে নিও। তোমাকে বাঁচানোর জন্য এসব করছি, ভুল বুঝো না আমায়। তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়ে। আয়াত কিছু বুঝতে না পেরে ঘুমটার ফাঁকা দিয়ে আরেকবার তাকায়। সাদাফ বলে ওঠে, প্রেমে পড়তে সারাটা জীবনের দরকার নেই, একটা ছোট্ট সুন্দর মুহূর্তই যথেষ্ট। সেই মুহূর্তেই তোমার প্রেমে পড়েছিলাম আমি। এই সব সেই প্রেম আর তার প্রেমিকাকে বাঁচাতেই করছি। মানে? শুনো মেয়ে, তোমার প্রেমিক পুরুষকে পবিত্র বানিয়ে প্রেমকে জয় করার কঠিন কাজটা এখন একান্তই তোমার। যা হবে সহ্য করে নিও। সাদাফ রুম থেকে বেরিয়ে যায়। আয়াত কিছুই বুঝতে পারছে না। সব কথা এক হাত মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের মতো বিষয়ে সাদাফের সাথে জড়িয়েও কোনো ভুল করলো না তো, যার মাসুল সারা জীবন দিতে হবে। কমিউনিটি সেন্টার পুরোটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। গেস্টরা সবাই বসেও আছে। সাংবাদিক সহ আরও অনেকেই উপস্থিত আছে। বেশিরভাগ সাদাফের নিজের লোক। এদের মুখে টাকা ছুড়ে দিয়ে সবটা থামাচাপা দেওয়া যাবে। শুধু সাংবাদিকরা বেশি বার বেড়ে গেলেই সমস্যা। আয়াতকে ধরে নিয়ে স্টেজে বসানো হয়। আয়াত এখন প্রায় বরফে জমে যাচ্ছে এমন অবস্থা। এমন আজব বিয়ে সে কখনো দেখেনি। বিয়ে তো আগে হয়েই গেল, তাহলে এসব কি? আর কেনই বা হচ্ছে? তার চোখে বারবার সাদাফের চেহারা ভেসে উঠছে। এসব কি ওর কোনো পরিকল্পনা? একটা বড় স্টেজের দুপাশে বরকনের বসার আসন, মাঝখানে একটা সাদা পর্দা দেয়া। কাজী এসে বসে, সাদাফও তার সাথেই। সবাই আগে থেকেই বসা ছিল। অনিমা অনিকেতদের বাড়ির লোকেরাও উপস্থিত আছে। অনিকেত কি যেন ভেবে একটু উসকুস করছে। তার প্ল্যানটা কি কাজে লেগেছে? সাদাফ এখনো কেন বসে আছে? বিয়ে ভাঙছে না কেন? একদিকে কাজে বিয়ে পড়াতে শুরু করে, অন্যদিকে অনিকেত ভাবে সাদাফ নিজে থেকে কিছু না করলে তাকেই সবটা করতে হবে। সে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, তখনই সাদাফ নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি কি ভার্জিন? অ্যারেঞ্জ ম্যারেজে এসব দেখে নেওয়া উচিত। তোমার মতো মধ্যবিত্ত সুপারস্টারের বউ হতে গেলে এই সামান্য পরীক্ষাটা তো দিতেই হবে সবার সামনে, আগে সেটা প্রমাণ হোক। আয়াত এমন কথা শুনে অবাক হয়ে যায়। এক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকে সাদাফের দিকে। তবে কি যেই ভয় সে পেয়েছিল তাই সত্য হলো? বিয়ে বাড়িতে নানান তামাশা, সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্ন আয়াতকে শেষ করে দিচ্ছে। প্রথম পর্বে বিস্তারিত ছিল, তাই এখানে দ্রুত কাহিনী এগিয়ে নিলাম। সবকিছুর ফলে সেন্সলেস হয়ে পড়ে আয়াত, আর এক অজ্ঞাত ব্যক্তির কিছু লোক এসে তাকে তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে যায়। সেই লোক যেন সবটা জানে। গাড়িতে বসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে এতদিনের সব কথা ভাবছিল। একটা লম্বা কল্পনার সমাপ্তি হয় একটা বিশাল বাড়ির সামনে এসে। গাড়ি থামতেই সেই মানুষটি গাড়ি থেকে বেরিয়ে নিচে নামে। ঘুমন্ত আয়াতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। নিজের মেয়ে স্টাফদের বলে, মেয়েটাকে সাবধানে ঘরে নিয়ে শুয়ে দাও, বাকিটা আমি দেখছি। বিকেল পেরিয়ে সময়টা এখন রাত। একটু আগেই জ্ঞান ফিরেছে আয়াতের। চোখ খুলে বুঝতে চেষ্টা করে সে এখন কোথায়। না, জায়গাটা চেনা মনে হচ্ছে না। আয়াত উঠে বসে, মাথাটা ভার হয়ে গিয়েছে। পুরো দুপুর এমন একটা ঝড় বইল তার উপর। মা, তুমি ঠিক আছো? হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠে দরজায় তাকায় আয়াত। একজন 50 হবে হয়তো বয়স এমন মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পারে না। সেই মহিলা ঘরে ঢুকে লাইটটা অন করে। আয়াত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কোথায় দেখেছে মনে হচ্ছে, তবে ঠিক মনে পড়ছে না। বসো, তোমাকে একটু খাইয়ে দিই। তুমি তো সেই কখন থেকে না খেয়ে আছো। কে আপনি? আমি কোথায়? বাসায় যাব আমি। কথাটা বলে আয়াত উঠতে নিতেই দুয়ার তাকে বাধা দেয় আর বলে ওঠে, আমিও তাই। তুমি জানো আমি তোমার কি হই? তবে তোমার স্বামী হয়তো সেটা চায় না।
স্বামী। আয়াতের বুকটা ভার হয়ে আসে। তার এমন একজন জঘন্য মানুষের সাথে বিয়ে হয়েছে ভাবতেই কান্না আসে। তাকে আবারও স্বামী হিসেবে মানবে? অসম্ভব। ওই মানুষটাকে সে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। নাও খাও। খাবো না, আমি চলে যাব। মা হয়ে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, এটা এত নানা করছো কেন? আমাকে নিজের মা ভেবে একটু খেয়ে নাও। আর তোমার বাবার কাছেও আমি লোক পাঠিয়েছি, তারা তার খেয়াল রাখছে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি খাও মা। আয়াতের চোখ বেয়ে পানি পড়তে থাকে। মা, সত্যি যদি আজ তার মা থাকতো এসব কিছুই সহ্য করতে হতো না। মায়েরা সবসময় ঢাল হয়ে সন্তানকে রক্ষা করে। আয়াতের পেটে প্রচণ্ড খিদেও ছিল, সে খাবারটা মুখে নেয়। দোয়া তো মেয়েটাকে খাইয়ে দিতে পেরে একটু শান্তি পায়। আয়াত পানির গ্লাসটা হাতে নিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে প্রশ্ন করে, কে আপনি? আমার যত্ন কেন নিচ্ছেন? বললাম না তোমার স্বামী চায় না আমি তোমাকে বলি তোমার কে হয়ে। সে হয়তো এতক্ষণে খবর পেয়েও গিয়েছে তুমি এখানে আছো, এসে তোমাকে নিয়ে যাবে। প্লিজ ওই লোকটাকে আমার স্বামী বলবেন না, অসহ্য লাগছে শুনতে। আর তার সাথে আমি যাব না। 3 কবুল পরে বিয়ে করেছো, এখন তুমি যাই বলো না কেন তুমিও জানো সে তোমার রক্ষক। তবে সাদাফ বিনা কারণে এসব করতো না। হয়তো এমন কোনো রহস্য আছে যেটা আমরা জানি না। যে রহস্যই থাকুক, যেই ছেলে নিজের বউকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করে সে কেমন পুরুষ? সে তো কোনো পুরুষই না। আমার সাথে চলো, তারপর বোঝাচ্ছি আমি পুরুষ নাকি অন্য কিছু। দরজার সামনে হতে আওয়াজ পেয়ে সেদিকে তাকায় আয়াত। দোয়াত হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে যায়। সাদাফ এখন কেন আসলো? মেয়েটাকে একটু খাবার খাওয়ানোর পর আসতো। এখন কি হবে দোয়াত জানে। সে অসহায় দৃষ্টিতে সাদাফের দিকে তাকায়, যেন বলতে চাচ্ছে মেয়েটাকে আজ এখানেই থাকতে দিতে। তবে সাদাফ তার দৃষ্টিকে ইগনোর করে আয়াতের কাছে এসে দাঁড়ায়। আয়াত যেন রাগে জিদে সাদাফকে শেষ করতে পারলেই বাঁচে। সাদাফ আয়াতকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। এই নামান আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? যাব না আমি আপনার সাথে।